সানরাইজার হায়দ্রাবাদের মতো যে ওপেনিং জুটি হয়তো আর কোনো টিমে নেই। সানরাইজার হায়দ্রাবাদে যে শক্তিশালী ওপেনিং জুটি আছে সেটা হয়তো আর অন্য কোনো টিমে নেই। সেখানেই গুজরাট টাইটান্স সানরাইজার হায়দ্রাবাদের ব্যাটারদের পুরো ধ্বংস করে দিল। মাত্র ৮৬ রানে তাদের অল আউট করে দিয়েছে। ভাবতে পারছো, যেখানে ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষানের মতো প্লেয়ার রয়েছে। আমি একসময় এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে সানরাইজার হায়দ্রাবাদের ব্যাটারকে ধ্বংস করতে গেলে তাদের ওপেনিং জুটিকে ধ্বংস করতে হবে। ঠিক তাই হলো। গুজরাট টাইটেন্স সানরাইজার হায়দ্রাবাদে ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা এবং ঈশান কিষানকে প্রথমেই আউট করে দিয়েছে। সানরাইজার হায়দ্রাবাদের মিডিল অর্ডার এতটাই নরম বা এতটাই দুর্বল যে ওই টপ অর্ডারের ৩ জন ব্যাটসম্যান যদি না টেকে, তাই ধরো সানরাইজার হায়দ্রাবাদ টিকতে পারবে না। কিন্তু আমি আশা করি সানরাইজার হায়দ্রাবাদ মাত্র ৮৬ রানে অল আউট হয়ে যেতে পারে। হেনরি ক্লাসেনের মতো ব্যাটসম্যান প্রত্যেকদিন যে ব্যাট করবে সেটা কিন্তু না। হেনরি ক্লাসের মতো ব্যাটসম্যান প্রত্যেকদিন ব্যাট করবে সেটা না। সালিল আরোরা, নীতিশ রেড্ডি সবাই ব্যর্থ হয়েছে। গুজরাট টাইটান্সের যবে থেকে জেসন হোল্ডার এসেছে না, তবে থেকে টিমটা একটা ব্যালেন্সে পরিণত হয়েছে, একটা ব্যালেন্স চলে এসেছে। এই ম্যাচটা নিয়ে তো কথা বলবোই, তার আগে আজকে যে কেকেআর এর ম্যাচটা আছে সেখানে পাতিরানা কি খেলতে পারে? শ্রীলঙ্কার যে বলারটা সে কি খেলতে পারে? আগের ম্যাচে সেন ওয়াটসন বলেছিল বরুণ চক্রবর্তীর একটা চোট আছে, খুব চোট নিয়ে সে বল করছে। বরুণ চক্রবর্তীর খেলার কতটা ভরসা আশাযোগ্য আজকে? বরুণ চক্রবর্তী গিয়ে যে খেলবে, আর যদিও না খেলে সে কতটা ভালো বোলিং করতে পারবে? যদি বরুণ চক্রবর্তী চলে যায় তাহলে কি মানিশা পাতিরানাকে তারা টিমে আনতে পারবে? আমরা তো 4 জন ওভারসিজ প্লেয়ার নিয়ে খেলবো, হ্যাঁ কি না? টিম ম্যানেজমেন্ট রোবমান পাওয়েলের উপর ভরসা করেছে। রোবমান পাওয়েল এক্সপিরিয়েন্স প্লেয়ার। যদি ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন এবং রিঙ্কু সিং সবাই আউট হয়ে যায়, তখন রোবমান পাওয়েল যাতে টিমে ভরসা দেয় সেজন্য রোবমান পাওয়েলকে টিম খেলাচ্ছে। কিন্তু বরুণ চক্রবর্তী যদি না খেলে বাই চান্স, তাহলে কিন্তু মাতিশা পাতিরানা খেলার সুযোগ থাকতেও পারে যদি খেলে। অ্যাকচুয়ালি টিমটা এর আগে যে দিল্লির বিরুদ্ধে যে ম্যাচটা হলো, তারা সেখানে কিন্তু টিমটা ভালো বোলিং করেছে। ওই জন্য যদি এখন বোলিং এ হেরফের করে দেয় তাহলে কি হবে? বোলিং এ হেরফের করলে টিমের বোলিং লাইন আপটা খারাপ হয়ে যাবে। তাই জন্য তারা মাতিশা পাতিরানাকে খেলাচ্ছে না। কিন্তু বরুণ চক্রবর্তীর যদি ইনজুরি থাকে, বরুণ চক্রবর্তীর যদি খেলা নিয়ে সন্দেহ থাকে, মেডিকেলের যদি কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু তারা মাতিশা পাতিরানাকে খেলাতে পারে। এবং আমরা জানি যে মাতিশা পাতিরানা কতটা ভালো বলার, শ্রীলঙ্কার বলার। দেখা যাক আজকে কলকাতা এবং আরসিবির বিরুদ্ধে যে ম্যাচটা আছে সেই ম্যাচে অ্যাকচুয়ালি হয় কি। আজকে কিন্তু পয়েন্ট টেবিলে দেখতে হবে, কলকাতা যদি ম্যাচ জেতে তাহলে কিন্তু সে প্লে অফে উঠতে পারে। তাই জন্য কলকাতার জন্য এবং আরসিবির জন্য, দুজনের জন্যই আজকের ম্যাচটা জেতাটা খুব জরুরি। যাই হোক, সেটা নিয়ে পরে কথা বলবো কালকের ভিডিওতে। তার নিয়ে সবচেয়ে আজকের যে ম্যাচটা, যেখানে সানরাইজার হায়দ্রাবাদ মাত্র ৮৬ রানে অল আউট হলো, কেন অল আউট হলো, কি কারণে? তার প্রথম কারণ, সানরাইজার হায়দ্রাবাদ যে কোনো পিচে তারা মারতে চায়। সিরাজের বলে ট্র্যাভিস হেড কিন্তু এজে লাগলো, আউটসাইড এজে লাগলো, ইনসাইড এজে লাগলো, তাও ট্র্যাভিস হেড কিন্তু তার বলে মারতে যাচ্ছিল। সবসময় তো তোমাকে মারলে হবে না, তোমাকে তো যখন দেখতে হবে যে আমার বল ঠিকঠাক ব্যাটে লাগছে না, তখন তো আমি সিঙ্গেল নিই। কিন্তু ট্র্যাভিস হেড তাও মারার চেষ্টা করলো এবং এজে লাগে ক্যাচ আউট হলো। সেম ভাবে অভিষেক শর্মা মারতে যাচ্ছিল, মারতে গিয়ে যখনই সে স্টেপ আপ করলো মারতে গিয়ে তার বলটা ব্যাটে হালকা কানায় লেগে বলটা স্ট্যাম্পে লাগলো। এমন ভাবে আউট গেল যেটা একদম গালি ক্রিকেট যেমন হয় না, ওইভাবে আউটটা গেল। তারপরে ঈশান কিষান চলে গেল, আউট চলে গেল। কাগিসো রাবাডা আউট নিল। এমন একটা ভালো লাইন লেন্থে বল করেছিল ঈশান কিষানকে, যে ঈশান কিষান ওই বলে কি করবে, হয় ডিফেন্স করবে বা হয় ছেড়ে দিবে, না মারবে। ঈশান কিষান ডিফেন্স করতে যাচ্ছিল, ব্যাস আউট হয়ে গেল। তারপরে গল্প তো তোমরা জানোই, সামরান রবিচন্দ্রন নতুন একটা প্লেয়ার, তার উপর বেশি ভরসা করা হয়তো টিমের ভুল হয়েছে। নতুন প্লেয়ার, হেনরি ক্লাসেনের মতো প্লেয়ার জেসন হোল্ডার আউট নিয়ে এলো, সালিল আরোরাকে প্রসিদ্ধ কৃষ্ণা আউট নিয়ে এলো, নীতিশ রেড্ডি কি খেললো ভাই, যার কাছে এতটা ভরসা ছিল, বা যে টিমের একটা সিনিয়র প্লেয়ার। প্যাট কামিন্স আর কতটা টানবে? সে তো একজন বলার, সে কতটা টানবে? নবল উইকেট করলো। তারপরে তো তোমরা জানো প্রফুল্ল, হিঙ্গে সবাই,
গুজরাট টাইটান্সের মানে এতটা শক্তিশালী দল হয়ে গেছে জেসন হোল্ডার আসার পরে, তাদের কাছে বোলিং অপশন বলতে সিরাজ, রাবাডা, জেসন হোল্ডার, প্রসিদ্ধ কৃষ্ণা, এই 4জন বোলার তো আছেই। তারপরে রাশিদ খানকে তো কালকে উইকেটই তুলতে হয়নি, কালকে বলই দেয়নি রাশিদ খানকে। লাস্টের ওভারে বল দিল, একটা উইকেট নিয়ে এলো। রাশিদ খান বল না করেও 86 রানে প্যাকেট করে দিচ্ছে টিম। তাহলে ভাবো কতটা শক্তিশালী বলার। তোমাদের কি মনে হয় এই গুজরাট টাইটেন কত, মানে এর মতো শক্তিশালী বলার আমার তো মনে হয় অন্য কোনো টিমে নেই, যেখানে রাবাডা, সিরাজ, জেসন হোল্ডার, প্রসিদ্ধ কৃষ্ণা রয়েছে, যেখানে রাশিদ খানকে বলই করতে হয়নি, তারপরেও 86 রানে তারা প্যাকেট করে দিল। আর এই অপরদিকে গুজরাট টাইটেন্সের দেখো, গুজরাট টাইটেন্সের শুভমান গিলকে ভালো খেলতে পায়নি, কিন্তু সাই সুদর্শন এবং জস বাটলারটা আউট চলে গেল। নিশাদ সিন্ধু মোটামুটি একটা পার্টনারশিপ করেছিল। তারপরে ওয়াশিংটন সুন্দর যে ভাবে খেললো, ওয়াশিংটন সুন্দরকে আমরা অনেক সময় বোলিং অলরাউন্ডার ভাবি, কিন্তু সে কিন্তু আস্তে আস্তে ব্যাটিং অলরাউন্ডারে পরিণত হচ্ছে। যেভাবে টিমের দায়িত্ব নিচ্ছে, 33 বলে 50 রান করলো। জেসন হোল্ডার তার সাথে সাথ দিয়েছে, এবং তারপরে লাস্ট বলে রাহুল তেওয়াতিয়া 1 বলে 4 রান মেরে দিল। সেখানে প্যাট কামিন্স মাত্র 4 ওভারে 20 রান দিয়েছে, 1 উইকেট নিয়েছে। এবং বাদবাকি বোলার গুলো যেমন প্রফুল্ল হিঙ্গে 3 ওভারে মাত্র 17 রান দিয়েছে। সাকিব হোসেন 4 ওভারে 37 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। সবই ঠিক আছে, মোটামুটি 168 রান খুব বেশি স্কোর না, কিন্তু সানরাইজার হায়দ্রাবাদের যে ব্যাটসম্যান যারা, তারা কিন্তু প্রথম থেকেই মারা চালু করছিল। মানে একটা লো স্কোরিং ম্যাচ, তাহলে প্রথম থেকে দেখে খেল, কিন্তু তারা দেখে খেলবে না, তারা প্রথম থেকেই মারবে। ওই জন্যই তারা একেবারে ডাউন হয়ে গেছে। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান কেউ চলেনি, কেউ না। তারপরে তো তারা এমন বোলিং কনফিডেন্সে চলে এসেছিল, কাগিসো রাবাডা সবাই, একজন ব্যাটসম্যানকেও টিকতে দেয়নি সানরাইজার হায়দ্রাবাদের। তোমাদের কি মনে হয় যে কেন সানরাইজার হায়দ্রাবাদ হারলো এই ম্যাচটা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আজকে কলকাতার ম্যাচে কে জিততে পারে, কলকাতা নাকি আরসিবি? কলকাতা কি পাতিরানা খেলবে? আরসিবিটা কি কোনো মানে পরিবর্তন হবে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে অবশ্যই আমি খুশি হবো আরো ভিডিও বানাতে, এবং তোমাদের সাথে ম্যাচ অ্যানালাইসিস করতে আরো আমার ভালো লাগবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।